হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলার ইউটিউব চ্যানেলে। আজকে ইকোনমিক্সের আরও একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কি পড়ব বা কি করব, আজকে মূলত আমরা এমসিকিউ ডিসকাশন করব। যেই এমসিকিউগুলো আমাদের আগামী দিনের বিভিন্ন এক্সামের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে চলেছে। প্রত্যেকটা আমাদের আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে, তোমরা জানো ডাব্লিউবিপিএসসি কিন্তু অনেকগুলো পরীক্ষা ঘোষণা করে দিয়েছে অলরেডি। ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো, মিসলেনিয়াস এক্সামিনেশন বলো, এবং খুব শিগগিরই আমাদের কিন্তু প্রিলিমিনারির ফাইনাল ডেটটাও ঘোষণা করা হবে, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির ফাইনাল ডেট। তাছাড়া এসএসসি, সিজিএল, সিএইচএসএল সমস্ত পরীক্ষা, এমটিএস প্রত্যেকটার জন্য এই ক্লাসটা খুব খুব বেনিফিশিয়াল হতে চলেছে। প্রত্যেকের সঙ্গে থাকো, ক্লাসটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যদি তোমাদের মনে হয় ক্লাসটা দেখার পর যে এই ক্লাসটা সত্যি ফ্রুটফুল ছিল তোমাদের কাছে। চলো তো ক্লাসটা আজকে শুরু করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি সায়ন্তনী দাস, এবং আমি রাইস এডুকেশনের সাথে বর্তমানে যুক্ত রয়েছি অ্যাজ অ্যান ইকোনমিক্স ফ্যাকাল্টি। চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্নটা বলছে, আমরা শুনে থাকি এনইএফটি, একটা প্রশ্ন করছে যে এনইএফটি বা নেফটের ফুল ফর্ম কি। এবার বক্তব্য হচ্ছে যে এই ফুল ফর্মটা পড়ে কি হবে। দেখো কোয়েশ্চেন পাচ্ছি, উত্তর বলবো, উত্তর তোমরা দেবে, সব জানবো, কিন্তু তোমাদের সামনে একটা খুব ভাইটাল পরীক্ষা আসতে চলেছে, মিসলেনিয়াস। সেই মিসলেনিয়াসে আমাদের কিন্তু বিভিন্ন টার্মগুলোকে এক্সপ্যান্ড করে বলতে দেয়, মানে বেশ কিছু শর্ট টার্মস দিয়ে দেবে, সেগুলোর এই অ্যাব্রিভিয়েশনসগুলোর ফুল ফর্ম তোমাকে জিজ্ঞেস করবে। তার জন্য আমি চেষ্টা করব এখন থেকে যত ক্লাস আসবে আমরা ব্যাংকিং বা ইকোনমিক্সের সাথে রিলেটেড বেশ কিছু ফুল ফর্ম জানবো। চলো তো আমাদের যে বলছে এই এনইএফটি বা নেফট, এটার ফুল ফর্ম কি? তাহলে অপশনস রয়েছে, দেখো বাংলাতেও লেখা রয়েছে, তোমাদের দাবি থাকে ম্যাডাম বাংলাতেও বলুন, বাংলাতেও আনুন, দুটো ভাষাতেই রয়েছে যাতে যে কোনো পরীক্ষায় তুমি অ্যাটেম্প্ট করতে পারো। তাহলে এনইএফটির সম্পূর্ণ নাম বলছে নেট ইলেকটোরাল ফান্ড ট্রান্সফার, নেট ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, নিউ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এনইএফটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, বা অপশন সি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কারেক্ট আনসার। তো আমরা জেনে নিই যে হোয়াট ইজ এনইএফটি বা নেফট। তাহলে এনইএফটি হচ্ছে একটা ইলেকট্রনিক মোডে পেমেন্টের মাধ্যম, যেটা ইন্ট্রোডিউস করছে কে? যেটা ইন্ট্রোডিউস করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই এনইএফটির মাধ্যমে বলছে যে তুমি 1 টাকা থেকে শুরু করে আনলিমিটেড যে কোনো টাকার অ্যামাউন্ট থ্রু ব্যাঙ্ক তুমি অন্য একজন রেসিপেন্টকে পাঠাতে পারবে, দ্যাট ইজ এনইএফটি। ঠিক আছে, চলো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন বলছে যে কোন রাজ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এগ্রিকালচার কিন্তু যে কোনো ধরনের পরীক্ষায় ভীষণভাবে প্রশ্ন করে থাকে। তাহলে কি হবে উত্তর বলো? হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া? অবশ্যই তোমরা কমেন্ট করো লাইভ কমেন্টে, তাতে আমরা বুঝতে পারবো, তুমি নিজে সেলফ ইভ্যালুয়েশন করতে পারবে যে তুমি কতটা জানো কতটা জানো না। তাহলে আমরা আজকে 2023-এ দাঁড়িয়ে যদি বলি, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ কিন্তু হচ্ছে আমাদের রাইসের লার্জেস্ট প্রডিউসার ইন ইন্ডিয়া, রাইট? ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়ে থাকে, ভেরি ভাইটাল পয়েন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমার বলছে যে বর্তমানে নীতি আয়োগের কারেন্ট চেয়ারম্যান কে বা চেয়ারপারসন কে? তাহলে এই নীতি আয়োগের ব্যাপারে এনাফ ডিসকাশন আমাদের ক্লাসে হয়েছে, একটু রিভিশন করে নেওয়া যাক।
নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তাই তো? ন্যাশনাল ইনস্টিটিউশন, তোমাকে কনফিউজ করতে পরীক্ষায় ন্যাশনাল ইনস্টিটিউট দেবে, বাট সেটাকে আমায় একদম ইগনোর করে চলে যেতে হবে ইনস্টিটিউশনের কাছে। নীতি আয়োগ কবে এসেছিল এক্ষুনি কমেন্ট সেকশনে জানাবে, আমিও জানাচ্ছি তোমাদের যে 1 জানুয়ারি 2015 সালে প্রথমবারের জন্য নীতি আয়োগ ভারতে আসছে। কার পরিবর্তে? পরিবর্তন করছে প্ল্যানিং কমিশনকে। আমাদের যে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন ছিল তাকে রিপ্লেস করে চলে আসছে নীতি আয়োগ। এই নীতি আয়োগ কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, যে কিনা শুধুমাত্র আমাদের সরকারকে অ্যাডভাইস দেবে যে কীরকম পরিকল্পনা করা উচিত। এবং এই নীতি আয়োগের যদি আমরা কম্পোজিশনটা দেখি, দেখতে পাবো যে প্ল্যানিং কমিশনে যেমন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে না, সেখানে নীতি আয়োগের কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট রোল থাকছে। ইন কেস অফ মানে নীতি আয়োগে আমাদের চিফ মিনিস্টার্স এবং লেফটেন্যান্ট গভর্নর যারা রয়েছেন, তাছাড়া আমাদের যিনি মানে যখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলোর ক্ষেত্রে চিফ মিনিস্টার এবং লেফটেন্যান্ট গভর্নর, এবং কেন্দ্রর ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী থাকছেন, তাহলে এত রিপ্রেজেন্টেশন থাকছেন। এবং আমাদের ভারতীয় অর্থনীতির বিভিন্ন জোন থেকে বিভিন্ন মানুষকে কিন্তু এখানে আনা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই নীতি আয়োগ কিন্তু সবসময় বটম টু টপ অ্যাপ্রোচে বিশ্বাস করতো, যে অনেকটা বেশি গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করা হবে। ঠিক আছে, নীতি আয়োগের যে চেয়ারপারসন, সেই চেয়ারপারসন অলওয়েজ কে হয়ে থাকে? নীতি আয়োগের চেয়ারপারসন সবসময় তো হবেন হচ্ছে প্রধানমন্ত্রী। এবং এখন পর্যন্ত আমাদের নীতি আয়োগে একজনই চেয়ারপারসন এসছেন, হু ইজ দ্য ফার্স্ট চেয়ারপারসন, এবং এখনও তিনি কন্টিনিউয়েশনে রয়েছেন। সেই ব্যক্তি আর কেউ নয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো কিন্তু একটুখানি আমার মাথায় রাখতে হবে, যে একটা প্রশ্ন থেকে আমি যেন 10টা প্রশ্ন সলভ করতে পারি। পরেরটা চলে যাই, চলো। পরের যেটা বলছে সেটা হচ্ছে যে কোন ক্রপের জন্য বা কোন শস্যের জন্য সবুজ বিপ্লব সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছিল? কোন শস্য বা কোন ক্রপের জন্য সবুজ বিপ্লব সর্বাধিক সাফল্য অর্জন করছে? অপশন বলছে রাইস বা ধান, তারপর বলছে সুগার কেন বা আখ, তারপর বলছে গম, এবং তারপরে বলছে এক এবং, আমি একটুখানি অপশনটা চেঞ্জ করতে চাইবো, আমি এখানে করতে চাইবো 1 এবং 3, তিনটে উভয়, বোথ 1 and 3। এবার আমরা যদি দেখি যে যখন আমাদের এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব আসছে, এই গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে কিন্তু আমাদের মূলত দুটো শস্যই সর্বাধিক সাফল্য অর্জন করেছিল, একটি হচ্ছে গম, একটি হচ্ছে ধান। যদি তোমার পরীক্ষার অপশনে রাইস, হুইট, সুগার কেন এবং আরও কোনো একটা শস্যের নাম দিয়ে দিল, যেখানে তোমার রাইস আর হুইট থাকছে না, দুটোকেই সিলেক্ট করার, তাহলে তুমি সবার আগে যেটাকে সিলেক্ট করবো সেটা হচ্ছে হুইট বা গম। তোমাকে যদি প্রশ্ন বলতো যে কোন অঞ্চলে বা কোন রিজিয়নে আমরা সবুজ বিপ্লব সবচেয়ে বেশি সাকসেসফুল দেখতে পাই, তাহলে আমরা মূলত দেখতে পেয়েছিলাম যেগুলো উত্তর পশ্চিমের রাজ্য, যেমন মনে করো পাঞ্জাব, যেমন মনে করো হরিয়ানা, আমরা দেখতে পেয়েছিলাম যে ওয়েস্টার্ন ইউপির কিছু অংশ মানে পশ্চিম ইউপি, এবং আমরা রাজস্থানেরও কিছু অংশে কিন্তু সবুজ বিপ্লব দেখতে পাই, বাকি দেশে কিন্তু মূলত কোনো ইম্প্যাক্ট পড়েনি।
সবুজ বিপ্লব থেকে আর কি প্রশ্ন করতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারে ভারতীয় সবুজ বিপ্লবের জনককে, বা হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। তাহলে নামটা তোমরা একদম কমেন্ট এক্ষুনি করো, তার নাম হচ্ছে এম এস স্বামীনাথন। ঠিক বললাম তো, এম এস স্বামীনাথন। বেশ, এবার আমরা চলে যাব আমাদের এর পরের যে প্রশ্নটা 5 নাম্বার প্রশ্ন, সেটা কি বলছে একবার একটুখানি দেখে নেওয়া যাক। 5 নাম্বার প্রশ্ন বলছে যে প্ল্যানিং কমিশনটা কবে গঠন করা হয়েছিল। এই যে আমি বললাম যে প্ল্যানিং কমিশন, যেটাকে রিপ্লেস করে আসছে আমার নীতি আয়োগ, এখানে বলছে যে প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার। অবশ্যই কমেন্টে তোমরা জানাও যে কোন সালে প্ল্যানিং কমিশন বা আমরা পরিকল্পনা কমিশন যেটাকে যে নামে চিনে থাকি সেটা কবে গঠিত হয়েছিল। 1949 নাকি 1950-এ নাকি 1951-তে নাকি 1952 সালে। আমরা যেমন সালটা মনে রাখবো, ঠিক একই সাথে আমরা কিন্তু তারিখটাও মনে রাখবো। এবং আমাদের সালটা তোমরা অনেকেই কমেন্ট করছো, অ্যাবসলিউটলি কারেক্ট, যে 1950 1950-এ, বাট তারিখটা কত? তারিখটা হচ্ছে 15ই মার্চ। তাহলে 15th মার্চ 1950-তে কিন্তু আমার ইন্ট্রোডিউস করা হচ্ছে প্ল্যানিং কমিশনকে। তো আশা করি কারোর অসুবিধা নেই। এবং এই প্ল্যানিং কমিশন কি, একটা প্রশ্ন করতে পারে যে প্ল্যানিং কমিশন কি কোনোভাবে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারে? তাহলে প্ল্যানিং কমিশন কোনো ডিসিশন নিতে পারে না, তার জন্য ওকে সাহায্য নিতে হবে হচ্ছে এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পরিষদের। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেনটা কি বলছে একটুখানি দেখে নেওয়া যাক। পরের কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফাদার কাকে বলা হয়ে থাকে। তাহলে ফাদার যিনি কিনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করছেন ঠিক কত সালে? 1951 বা 1951-এ, সেই লোকটির নাম বা সেই ব্যক্তির নাম হচ্ছে আমাদের তৎকালীন আমরা দেখেছি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় জওহরলাল নেহেরু। এবং এই জওহরলাল নেহেরু কিন্তু যেহেতু প্রথমবার প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি, কারণ প্ল্যানিং কমিশনেরও চেয়ারম্যান কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। তো প্ল্যানিং কমিশনের সেই চেয়ারম্যান আমরা যখন দেখতে পাচ্ছি জওহরলাল নেহেরু আছেন, প্রথমবার হচ্ছেন, তো তিনি কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা এই 5 ইয়ার প্ল্যানিংয়ের কনসেপ্টটা প্রথমবারের জন্য ভারতে নিয়ে আসছেন। কার থেকে ইন্ট্রোডিউসড হয়ে, মানে কার থেকে ইন্সপায়ার্ড হচ্ছেন? সোভিয়েত রাশিয়ার থেকে। এবং সোভিয়েত রাশিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি কিন্তু আমাদের নিয়ে আসছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেই কারণে জওহরলাল নেহরুকে আমরা বলে থাকি ফাদার অফ ইন্ডিয়ান 5 ইয়ার প্ল্যানিং। অনেক সময় তোমরা দেখবে যে আমাদের ফাদার অফ প্ল্যানিং বলে একজনের নাম লেখা থাকে, তিনি হচ্ছেন এম বিশ্বেশ্বরায়া, এম বিশ্বেশ্বরায়া। তাহলে ইনি কিন্তু প্রথমবারের জন্য আমাদের প্ল্যানিংয়ের কনসেপ্টটা দিচ্ছেন। জানি প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটা উনি লিখছেন, এবং তাই জন্য ওনাকে অনেক সময় প্ল্যানিং অফ মানে ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যানিং বলা হয়, 5 ইয়ার প্ল্যানিং নয়। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই। চলে যাব আমাদের এর পরের প্রশ্নটা। দেখো তো এটার উত্তর দিতে পারছো কিনা স্টুডেন্টস। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আরও তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা কিনা তোমাদের সাথেও এই সরকারি চাকরি ছিনিয়ে নেওয়ার লড়াইতে সমযোদ্ধা, তাদেরকে কিন্তু এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য একটুখানি শেয়ার করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা খুব তাড়াতাড়ি একটা লক্ষ্যে পৌঁছতে পারি এবং তোমাদেরকে আরও ভিডিওস ডেলিভার করতে পারি। চলো পরের প্রশ্নটা দেখো কি বলছে, যে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক মানে কি? যেই ব্যাংকে কিনা আমরা দেখতে পাবো সরকারের মানে কেন্দ্রীয় সরকারের
51% বা তার বেশি মালিকানা থাকছে তাকে বলা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক। এই পাবলিক সেক্টর ব্যাংক কতগুলো রয়েছে? এই পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে 12টি পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে টোটাল, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। যদি প্রশ্ন করতো সেকেন্ড লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক, তাহলে কিন্তু আমি বলতাম পিএনবি। তার মানে আমরা বলতে পারি যে এসবিআই হচ্ছে লার্জেস্ট, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সবচেয়ে বড়, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। ক্লিয়ার? ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এরাও কিন্তু আমার পাবলিক সেক্টর ব্যাংক, এরাও প্রত্যেকে পাবলিক সেক্টর ব্যাংক। ঠিক আছে? এবং এই যে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলছি, এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আমাদের সম্প্রতি প্রশ্ন এসেছিল পুলিশের এক্সামে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে, রাইট? এবং সেটা পরবর্তীকালে, এটা তখন ছিল একটি মানে ব্যক্তিগত মালিকানার ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাংক, যেটা পরবর্তীকালে কি হয়ে আসছে, এটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 1955 সালের একেবারে 1 জুলাই, 1955 সালের 1 জুলাই এটা কি হচ্ছে, 1 জুলাই এটা আমাদের ন্যাশনালাইজড হচ্ছে এবং এটার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো পরের প্রশ্নটা কি করছে, প্রশ্ন নাম্বার 8 বলছে, যদি আমাকে জিজ্ঞেস করে যে সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক কোনটা ভারতে, তাহলে কিন্তু উত্তরটা হবে, একটুখানি এই অপশনটা দেখে নাও, আমাদের অপশনস রয়েছে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচএসবিসি ব্যাংক। একদমই হবে এইচডিএফসি ব্যাংক। আমি আরেকটা কারেন্ট ইভেন্টের কথা বলে দিই, যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক, এই তিনটে ব্যাংককে কিন্তু বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকের তকমা দিয়েছে। সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকের তকমা দিয়েছে তিনটি ব্যাংকে এখন পর্যন্ত। ক্লিয়ার? চলে যাব আমরা প্রশ্ন পরেরটাতে, যেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 9 বলছে, একটা মুক্ত অর্থনীতির ক্ষেত্রে, খুব ভালো প্রশ্ন এটা, তুমি যতদিন সরকারি চাকরির পরীক্ষার জন্য মানে পরীক্ষা দেবে ততবার কিন্তু এই প্রশ্নটা কোনো না কোনো একটা পরীক্ষা তুমি পাবে, এটা আমার অ্যাসিওরেন্স। কেন? কি এমন মানে ইম্পর্টেন্ট জায়গা? দেখো এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? মানে এই যে ডোমেস্টিক কথাটা রয়েছে না, ডোমেস্টিক মানে হচ্ছে যে আমার দেশের বাউন্ডারি বা আমার দেশের টেরিটরির মধ্যে যত পণ্য এবং পরিষেবা উৎপাদন হচ্ছে তার যে ভ্যালুটা, সেটাকে আমি বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার টোটাল ভ্যালুটাকে। এবং এই যে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের এই টোটাল ভ্যালুটা, এর সাথে যখন আমি যোগ করে দিচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কি? মানে হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। আমি বিদেশে গিয়ে আমার একজন ভারতীয় রেসিডেন্ট যেটা উপার্জন করে নিয়ে আসছে, সেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। সেখান থেকে মাইনাস করে দিচ্ছি বিদেশের লোকটা যেমন এখান থেকে নিয়ে চলে যাচ্ছে ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। এই দুটোকে যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। মানে এই দুটোকে যদি আমি মাইনাস করে দিই, রাইট?
এই এনএফআইটা যোগ করলে আমি পেয়ে যাচ্ছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই ন্যাশনাল মানে হচ্ছে ভারতীয় রেসিডেন্টরা যে সমস্ত পণ্য, মানে ভারতীয় ব্যক্তি যে সমস্ত পণ্য এবং পরিষেবা উৎপাদন করছে তার টোটাল ভ্যালুটা, সেটা হোক না আমার ভারতের মধ্যে বা ভারতের বাইরে। ওকে, তাহলে এখানে যেহেতু ওপেন ইকোনমিতে এনএফআইটাই জিরো হয়ে যাবে, তো কেন এনএফআই জিরো হবে? কারণ আমাদের তো কোনো বৈদেশিক সম্পর্কই স্থাপন হচ্ছে না। তাহলে যদি এটা জিরো হয়ে যায় কি হবে বলো? জিডিপি আর জিএনপিটা সেম হয়ে যাচ্ছে, তো ব্যাস গল্প শেষ, জিডিপি জিএনপি সেম। কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ক্লোজড ইকোনমির ক্ষেত্রে, যখন একটা মুক্ত অর্থনীতি মানে বদ্ধ অর্থনীতি থাকছে যেখানে কোনো বৈদেশিক বাণিজ্য স্থাপন হচ্ছে না, রাইট? এখানে এবার কোয়েশ্চেনটা দেখো, বলছে একটা মুক্ত অর্থনীতি। আচ্ছা, মুক্ত অর্থনীতি বা ওপেন ইকোনমিতে, কোনো একটা ওপেন ইকোনমি বা কোনো একটা মুক্ত অর্থনীতিতে একটা জিনিস বলো তো, যে আমার এনএফআই এটা তো গ্রেটার দ্যান জিরো হতে পারে, আমার এনএফআই এটা তো লেস দ্যান জিরো হতে পারে, আমার এনএফআই এটা ইকুয়ালস টু জিরো হতে পারে। কি করে হবে? যদি আমি বলি যে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এইটা ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রডের থেকে বেশি, বাইরে থেকে আমি যে উপার্জন করছি সেটা বাইরের লোক এখান থেকে যে উপার্জন করে নিয়ে যাচ্ছে তার থেকে অনেকটা বেশি হচ্ছে, তাহলে এইটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, এবং এইটা পজিটিভ মানে কি হবে? জিএনপি গ্রেটার দেন জিডিপি হয়ে যাবে। আবার যদি কিনা এইটা লেসার দেন জিরো হয়, কখন লেসার দেন জিরো হবে? যখন কিনা ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে যা আমরা উপার্জন করছি তার থেকে বেশি হয়ে যাচ্ছে, যে বিদেশের লোক আমার থেকে নিয়ে চলে গেল, তাহলে এটা তো নেগেটিভ হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? জিডিপিটা তখন জিএনপির থেকে বেশি হয়ে যাবে। এবং এইটা হচ্ছে ইন দ্য কেস অফ ইন্ডিয়া। তাহলে তোমাকে যখন প্রশ্ন করেছে যে একটা ওপেন ইকোনমিতে বা মুক্ত অর্থনীতিতে কি হতে পারে, তাহলে তুমি বলবে উপরে যে কোনো একটাই হতে পারে। ক্লিয়ার হলো সবার? কমেন্ট করো বুঝতে পারলে কিনা জানাও। চলো চলে যাব সোজাসুজি আমরা পরের প্রশ্নতে। পরের প্রশ্ন মানে প্রশ্ন নাম্বার 10 বলছে এনপি এর ফুল ফর্ম কি? এনপি এর ফুল ফর্ম ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন, অনেকবার অনেক জায়গায় এসেছে। এনপিএ মানে আমি বলেছিলাম আগে তোমাদেরকে যে এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাকশন, না নন পারফরমেন্স অডিট, না নিউ পোর্টফোলিও অ্যাসেসমেন্ট নয়, তাহলে কি হবে? নন পারফর্মিং অ্যাসেট। দিস ইজ দ্য কারেক্ট আনসার, নন পারফর্মিং অ্যাসেট। হোয়াট ইজ নন পারফর্মিং অ্যাসেট? মনে করো এ বলে একজন ব্যক্তি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় গেল এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে 1 লাখ টাকা লোন নিল। এইটাও শোধ করার সময় ছিল 2 বছর, বাট 2 বছর হয়ে যাওয়া সত্ত্বেও সে টাকাটা শোধ করলো না। তারপরে তার শোধ করার ডেট থেকে 90 ডেজ পেরিয়ে গেছে এবং সে এটা শোধ করেনি, তাহলে লোনটা কি হয়ে যাচ্ছে? এই লোনটা আর অ্যাসেট হিসেবে পারফর্ম করছে না, এটাকে আমি বলছি নন পারফর্মিং অ্যাসেট। তারপরে চলে আসি নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন বলছে কোন কান্ট্রি ভারতে লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক? বলছে ভারতে ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে আমাদের কোন দেশ লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড? এটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে 2023-এর রেসপেক্টে দাঁড়িয়ে বলতে, which country is the largest producer of milk in the world? কি হবে অবশ্যই তোমরা একটুখানি কমেন্ট করে জানাও কোনটা আনসার হবে, তোমরা একটুখানি কমেন্ট করে জানাও। এবং তারপরে আরও বেশ কিছু কথা আমি বলবো যে আমাদের ইন্ডিয়া কিন্তু লার্জেস্ট প্রডিউসার, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট,
অ্যাবসলিউটলি কারেক্ট। ইন্ডিয়া হচ্ছে সর্বাধিক সবচেয়ে বেশি উৎপাদক একটা জায়গা, এবং ইন্ডিয়া 22%, ইন্ডিয়া সামগ্রিক যে উৎপাদন হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে মানে সারা বিশ্বে যে গ্লোবাল প্রোডাকশন হচ্ছে সেই গ্লোবাল প্রোডাকশনের মধ্যে ইন্ডিয়া হচ্ছে 22% কন্ট্রিবিউশন করছে। তারপরে কারা রয়েছে, তারপরে যদি আমরা বলি তারপরে ঠিক রয়েছে ইউএসএ 2 নম্বর স্থানে, 3 নম্বরে রয়েছে চায়না। ক্লিয়ার? চলো পরেরটা দেখে নিই। এই মিল্কের প্রোডাকশনে এই জায়গায় আনার পেছনে যেই লোকটার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন আমুলের প্রথম চেয়ারপারসন ভার্গিস কুরেন। তোমরা সবাই জানো তিনি কিন্তু এই হোয়াইট রেভলিউশন নিয়ে আসছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার যে সারা বিশ্বে ভারত দুগ্ধ উৎপাদনে 1 নম্বর স্থানে রয়েছে। ঠিক, চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। তোমরা খুব ভালো উত্তর দিচ্ছ, একটুখানি দেখে নিই পরের প্রশ্ন কি বলছে। বলছে রিসেন্ট এইচডিআই রিপোর্ট অনুযায়ী কোন কান্ট্রি সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং করেছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। Which country has ranked the highest according to the recent HDI report? কমেন্ট করো। অপশন বলছে সুইজারল্যান্ড, অপশন বি বলছে নরওয়ে, সি বলছে ফিনল্যান্ড, অপশন ডি বলছে আইসল্যান্ড। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে কে সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছে? আমরা রিসেন্ট মানে 2022-এ যে রিপোর্টটা পেয়েছি, 2022 রিপোর্ট অনুযায়ী আমরা কাকে বলতে পারি? একদম প্রথমে যাকে বলবো তার নামটা প্রথমেই রয়েছে, দিস ইজ দ্য কারেক্ট আনসার, সুইজারল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ড একদমই। এবং আমার এর যেটা মনে রাখতে হবে যে 0.962 এটা হচ্ছে ওর এইচডিআই ভ্যালু, কারণ আমরা জানি যে এইচডিআই ভ্যালুটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে লাই করে। তারপরে সেকেন্ড পজিশনে যে চলে আসে সেটা হচ্ছে নরওয়ে, সেকেন্ড পজিশন হোল্ডার। থার্ডে চলে আসে কে? থার্ডে কি ফিনল্যান্ড আসে? থার্ডে ফিনল্যান্ড আসে না, থার্ডে আসে আইসল্যান্ড। এবং ফোর্থে চলে আসে আমরা যাকে পাবো সে হচ্ছে ডেনমার্ক। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখতে হবে। পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাকে বলছে যে গ্রস হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটা? বলো দেখি, জানা আছে? অ্যাকর্ডিং টু দ্য গ্রস হ্যাপিনেস ইন্ডেক্স, হুইচ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ হ্যাপিয়েস্ট? তো মানে গ্রস হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সুখী বা খুশি দেশ কোনটা? তাহলে আমরা দেখতে পাবো যে এর মধ্যে সবচেয়ে খুশি দেশ হচ্ছে বা সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, যে পরপর 6 বছর ধরে 6 ইয়ার্স কনজিকিউটিভলি পরপর 6 বছর ধরে কিন্তু ওরা এরকম হচ্ছে। ক্লিয়ার? চলে যাব আবার আমরা এর ঠিক পরের প্রশ্নটাতে, কোয়েশ্চন নাম্বার 14 বলছে আবার একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা আমাদের ভুল হতে পারে। হোয়াট ইজ আরবিআই's কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার? আরবিআই এর বর্তমানে অ্যাকাউন্টিং ইয়ারটা কত সেটা আমাদেরকে প্রশ্ন করেছে, এবং এটার আনসার কি হবে সেটা আমাকে বলতে হবে। তো এখানে অপশন রয়েছে জানুয়ারি টু ডিসেম্বর, এপ্রিল টু মার্চ, জুলাই টু জুন, নান অফ দিস। তাহলে কোনটা হবে? তাহলে আমরা যদি বর্তমানে দেখি যে কারেন্টলি আমাদের এপ্রিল টু মার্চ কিন্তু আরবিআই ডিসাইড করেছে টু বি দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার। এর আগে যদি আমরা দেখতে পাই তাহলে এর আগে যেটা আমরা বুঝতে পারলাম যে জুলাই থেকে জুন কিন্তু
ছিল, তার আগে ছিল জানুয়ারি টু ডিসেম্বর। তাহলে এইটা কিন্তু ভেরি ভাইটাল প্রশ্ন, যেটা আমার পরবর্তীকালে ভুল হতে পারে। কারেক্ট? পরের প্রশ্নে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 15 নম্বর কোয়েশ্চেন বলছে আরবিআই এর বর্তমানে যিনি গভর্নর রয়েছেন তার নাম কি? তার নামটা তোমরা সবাই জানো, তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। এবং এই শক্তিকান্ত দাসকে বলা হচ্ছে যে আরবিআই এর কততম গভর্নর। ইনি শক্তিকান্ত দাস কিন্তু আমরা জানি ইনি কিন্তু 2022-এর গভর্নর অফ দ্য ইয়ার হয়েছেন। এবং আমরা এটাও বলতে পারি যে উনি কিন্তু আরবিআই এর একমাত্র এবং প্রথম নন ইকোনমিস্ট গভর্নর টিল ডেট। উনি হচ্ছেন বর্তমানের 25তম গভর্নর, 25th গভর্নর অফ ইন্ডিয়া। পরেরটা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 16-তে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে যে ভারতে প্রথম মুদ্রিত নোটের মূল্য কত ছিল? মানে প্রথম যে নোটটা ছাপানো হয়েছিল ভারতে সেটায় কত টাকা লেখা ছিল? কত টাকা ছিল জানা আছে কি? 5 টাকা, 10 টাকা, 1 টাকা নাকি 100 টাকা? উত্তরটা 1 টাকা হবে না, ঠিক আছে? উত্তর কি হবে? উত্তর হবে 5 টাকা। 1938-এর প্রথমবারের জন্য 5 টাকার একটা নোট পাবলিশ করা হচ্ছে আরবিআই এর পক্ষ থেকে, যেটা ছিল প্রথম আমাদের পাবলিশ করা নোট ভারতে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। ক্লিয়ার হলো? তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, বা এটা একটা জেনারেল নলেজ হিসেবে রাখতে পারো। কোয়েশ্চেনটা যদি করে যে হোয়াট ওয়াজ দ্য ডিনোমিনেশন অফ দি ফার্স্ট কারেন্সি নোট ইন ইন্ডিয়া, এটা দেখো অ্যাকচুয়ালি বাই আরবিআই হওয়া উচিত। এবার আরবিআই কিন্তু অফিসিয়ালি প্রথমবার প্রিন্ট করছে, তাহলে ভারতের নিজস্ব যদি বলতে পারো তাহলে অবশ্যই বলবো 5 টাকার নোট 1938-এর। ক্লিয়ার? চলে যাব আমরা পরের প্রশ্নটায়। পরের প্রশ্ন বলছে যে প্রশ্ন নাম্বার 17, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। Who suggested a poverty line of ₹75 per capita per year? তার মানে বলছে যে প্রত্যেক বছরে মাথাপিছু 75 টাকা করে পভার্টি লাইনের এই কনসেপ্টটা কে প্রথমবার সাজেস্ট করছে? ওয়ার্কিং গ্রুপ ইন 1962, ন্যাশনাল প্ল্যানিং কমিটি ইন 1938। এই কমিটি কিন্তু আমাদের সুভাষচন্দ্র বোসের আন্ডারে ফর্ম করা হয়েছিল, এবং এটার যে চেয়ারম্যানশিপ দিয়েছিলেন মানে পরবর্তীকালে দেখতে পেয়েছি জওহরলাল নেহেরু। এবং আমার রয়েছে বম্বে প্ল্যান, এবং আরেকটা রয়েছে যে দাদাভাই নওরোজি তার পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে বলছেন। তো এটার উত্তরটা হয়তো একটু অজানা তোমাদের, এটার উত্তর হচ্ছে বোম্বে প্ল্যান, যেটা 1944 হয়েছিল। আমি সালটা পাশে মেনশন করে দিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার? পরের প্রশ্নটায় চলো চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে? আচ্ছা, তোমরা শেয়ার করছো তো ভিডিওটা? প্লিজ একটু শেয়ার করে দাও, যাতে কিনা এই ভিডিওটা আরও প্রচুর মানুষ দেখতে পায়। তোমরা কোথায় শেয়ার করবে? তোমরা তোমাদের পার্সোনাল কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতে পারো, বা তোমরা তোমাদের বন্ধুদেরকে ইন্ডিভিজুয়ালিও, বা তোমাদের ভাই বোন জুনিয়র বা সিনিয়র কেউ যারা এই ফুড এসআই বা আমাদের বিভিন্ন ধরনের যে সরকারি চাকরিগুলো হয় তার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? পরের প্রশ্নটা চলে যাব। পরের 18 নম্বর কোয়েশ্চেন বলছে যে ইকোনমিক থিওরিতে বা অর্থনৈতিক তত্ত্বে উৎপাদনের একটি ফ্যাক্টর নয়, এর মধ্যে কোনটা? আমরা জানি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যখন আমাকে বলা হয়, ক্লিয়ার? ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ বা উৎপাদনের যে ফ্যাক্টর, সেই লিস্টটা যখন আমাকে দেওয়া হচ্ছে সেখানে আমি 4টে জিনিস পাবো। একটা হচ্ছে ল্যান্ড, একটা পাবো হচ্ছে লেবার, একটা পাবো হচ্ছে ক্যাপিটাল, এবং আরেকটা পাবো হচ্ছে অর্গানাইজেশন।
তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। এখানে ল্যান্ড তো শ্রম বা জমি আছে, আমি বলেছিলাম যে এনি কাইন্ড অফ ন্যাচারাল রিসোর্সেস বা এনি কাইন্ড অফ প্রাকৃতিক সম্পদ যেটা কিনা একটা উৎপাদনের সাথে যুক্ত তাকে বলা হয়ে থাকে হচ্ছে জমি। তারপরে আমরা দেখেছি শ্রম। শ্রম মানে হচ্ছে একজন শ্রমিক যেইটা অ্যাপ্লাই করে বা যেই ফ্যাক্টরটাকে ইউজ করে এই জমি থেকে উৎপাদনের কাজটা করছে সেটাকেই বলা হচ্ছে শ্রম। তারপরে আমরা দেখতে পাচ্ছি মূলধন। এই মূলধন মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল। যে কোনো ধরনের ইকুইপমেন্টস, মেশিনারি এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে মূলধন। এবং একটা জিনিস দেখো, তোমার মনে হতে পারে যে টাকা দিয়েও তো, টাকা ছাড়া তো উৎপাদন সম্ভবই নয়। একদম সম্ভব নয়, কারণ টাকা দিয়ে আমাকে জমি কিনতে হচ্ছে, টাকা দিয়ে আমাকে শ্রম কিনতে হচ্ছে, টাকা দিয়ে আমাকে মূলধন কিনতে হচ্ছে। টাকা নিজে কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। টাকা প্রয়োজন, তবে টাকাকে আমরা অন্য ফর্মে কনভার্ট করে নিয়ে তবে উৎপাদনের কাজটা করছি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু টাকাকে কখনোই উৎপাদনের মানে একটা গুরুত্বপূর্ণ বা উৎপাদনের একটি ফ্যাক্টর বলবো না, অ্যাট এনি কস্ট বলবো না। কোয়েশ্চন নাম্বার 19-এ চলে যাই। দেখো বলছে যে ফিসকাল পলিসি বলতে কি বোঝায় বা রাজস্ব নীতি এই শব্দটার মানে কি। রাজস্ব নীতির প্রসঙ্গে বলছে যে সেই সমস্ত সরকারি নিয়ম নীতি যেগুলো কিনা অর্থের যোগান নিয়ে কাজ করছে, তার মানে অর্থ সরবরাহ সম্পর্কিত সরকারি নীতি। কর এবং সরকারি ব্যয় সম্পর্কিত সরকারি নীতি। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নীতি, এই যে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নীতি বা সেন্ট্রাল ব্যাংকের পলিসি অন ইন্টারেস্ট রেট, এটা হয়ে গেল মনিটারি পলিসি, এটা হয়ে গেল মনিটারি পলিসি। ফাইনালি বলছে বৈদেশিক বিনিময় হার নীতি, এটাও কিন্তু একটা আমরা বলতে পারবো আরবিআই এর নিজস্ব পলিসি বা আরবিআই সেটা কন্ট্রোল করে থাকে। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে ফিসকাল পলিসি মানে হচ্ছে সরকারের আয় এবং সরকারের ব্যয়ের একটা হিসাব, এটাকে কিন্তু কোনো ধরনের পলিসি আমরা বলবো না। আমাদের এখানে যখন বলছে যে মানে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি যেটা কিনা ট্যাক্সেশন এবং গভর্নমেন্ট স্পেন্ডিং নিয়ে কাজ করছে, আমি জাস্ট এই পার্টটাকে একটু মুছে দেব। যখন কিনা এখানে ফার্স্ট অফ অল এটা হলো না, এটাও হলো না, আমার কনফিউজিং জায়গা তৈরি হচ্ছে যে গভর্নমেন্ট পলিসি রিলেটেড টু মানি সাপ্লাই মানে অর্থ সরবরাহ নিয়ে কি গভর্নমেন্টের পলিসিটাকে কি ফিসকাল পলিসি বলে? অ্যাকচুয়ালি এটাকে কমপ্লিট আমরা বলতে পারি না। ফিসকাল পলিসির মাধ্যমে আমরা কিন্তু মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারি, কিন্তু সরকার এর যে নিজস্ব ব্যয় এবং সরকারের যে আয় মানে কর এর সম্পর্কিত যে সরকারি নীতিটা থাকছে সেটাকে আমরা বলতে পারছি ফিসকাল পলিসি। সো অপশন বি। তারপরে পরের জায়গাটা আমরা যাব প্রশ্ন নম্বর 20। প্রশ্ন নম্বর 20 আমাকে বলছে যে এর মধ্যে কোনটা একটা রিগ্রেসিভ ট্যাক্স বা পশ্চাৎমুখী কর। তাহলে রিগ্রেসিভ ট্যাক্স বলতে কি বোঝানো হয়? দেখো রিগ্রেসিভ ট্যাক্স মানে আমরা বুঝতে পারবো যে ট্যাক্সের বেস যত বাড়বে ট্যাক্সেশনের রেটটা তত বাড়বে, ট্যাক্স বার্ডেন তত বাড়বে, তাই না? ট্যাক্সের বেস যত বাড়বে ট্যাক্সের রেট তত বাড়বে, এইরকম সিস্টেমকে আমরা বলি রিগ্রেসিভ ট্যাক্স। এখানে আয়কর বা ইনকাম ট্যাক্স কিন্তু তা হয় না। ইনকাম ট্যাক্স যত উপার্জন বাড়ে তত কিন্তু বেশি করে ট্যাক্স তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সো ইট ইজ আ প্রোগ্রেসিভ ট্যাক্স। সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে আমরা তাই দেখতে পাই। বাট সেলস ট্যাক্স আমরা যদি এসে কর্পোরেট কর মানে যেটাকে আমরা বলি কোম্পানিগুলো যে ট্যাক্স প্রোভাইড করে থাকে তাদের আয়ের অংশ থেকে, সেটাকে বলি কর্পোরেট ট্যাক্স। আমাদের যে সেলস ট্যাক্স বা বিক্রয় কর রয়েছে, এই সেলস ট্যাক্স বা বিক্রয় কর কিন্তু একটা রিগ্রেসিভ ট্যাক্স। ক্লিয়ার? চলে যাব পরের প্রশ্নতে। পরের প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক। কোয়েশ্চন নাম্বার 21।
21কে বলা হচ্ছে খুব ভালো আরেকটা প্রশ্ন যে এর মধ্যে কোনটা অর্থনৈতিক গ্রোথের একটা লিডিং ইন্ডিকেটর বা আমাদের যে ইকোনমিতে গ্রোথ হচ্ছে এই ইকোনমিক গ্রোথের একটা অন্যতম প্রধান সূচক হিসেবে কাজ করে। আচ্ছা, মুদ্রাস্ফীতির হার বাড়লে সেটাকে আমি বলতে পারি লিডিং ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ। আমরা বলে থাকি যদিও যে জিডিপি ডিফলেটর, আমরা যদি এখানে ডিফাইন করি যে জিডিপি ডিফলেটর, তাহলে জিডিপি ডিফলেটর মানে আমরা জানি নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি। তাহলে এটা যদি মানে বেড়ে গিয়ে থাকে তাহলে আমরা সেখানে বলতে পারি যে হ্যাঁ অবশ্যই একটা কোথাও না কোথাও গিয়ে অর্থনীতিতে গ্রোথ এসেছে। বাট সেটা কি প্রধান সূচক হবে নাকি বেকারত্বের হার হবে? তাও হবে না। জিডিপি বৃদ্ধির হার, জিডিপি গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেটটা আমরা কি করে বার করব? জিডিপি গ্রোথ রেট মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি জিডিপি গ্রোথ রেট বা ইকোনমিক গ্রোথ, এটারই নাম। সেটা কিভাবে বলবো? সেটা আমরা বলবো হচ্ছে চেঞ্জ ইন জিডিপি। আমরা বলতে পারবো যে জিডিপিতে কতটা পরিবর্তন এসেছে ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার্স জিডিপি বা বেস ইয়ারের জিডিপি। তাহলে প্রিভিয়াস ইয়ার বা বেস ইয়ারের জিডিপি কত ছিল ইনটু 100। একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করো আগে জিডিপি ছিল 100 টাকা, 100 ফর এক্সাম্পল 100 ইউনিট, এখন জিডিপি হয়ে গেছে 120 ইউনিট। তাহলে আমরা কি বলতে পারি জিডিপি চেঞ্জ কত? 120 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইনটু 100। এটাকে আমরা বলবো হচ্ছে আসলে জিডিপি প্রধান সূচক হিসেবে ব্যবহৃত হচ্ছে জিডিপি বৃদ্ধির হার, তার মানে জিডিপি গ্রোথ রেট। সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু আমার আসলে ইনফ্লেশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার বলছে 22, বলছে আরবিআই বা রিজার্ভ ব্যাংকের প্রধান কাজ কি? চটপট উত্তর দাও, খুব সোজা প্রশ্ন, তোমরা সবাই পারবে। কাইন্ডলি উত্তর দাও। আমি এবং তোমরা নিজেরাতে কি হবে সেলফ ইভ্যালুয়েশন করতে পারছো যে 25টার মধ্যে আমি কতগুলো পারলাম। এবং এইখানে যদি আমি তোমাদের খুব ভালো একটা ইনিশিয়েটিভ দেখতে পাই, ভালো উদ্যোগ দেখতে পাই, উদ্যম দেখতে পাই, সেক্ষেত্রে আমি কিন্তু এটা পার্ট 2 নিয়ে আসবো এবং এটা ততদিন চলবে যতদিন না আমরা 100টা কোয়েশ্চেন অ্যাচিভ করছি। ঠিক আছে? তো আরবিআই এর প্রধান কাজ রাজস্ব নীতি প্রণয়ন নয়, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রধান কাজ। ওকে, মুদ্রা নীতি নিয়ন্ত্রণ করা এটা কিন্তু আরবিআই এর মানে মনিটারি পলিসি কন্ট্রোল, একদম এটাই হচ্ছে কারেক্ট আনসার। বৈদেশিক নীতি বাস্তবায়ন এটা কিন্তু গভর্নমেন্ট বলো বা আরবিআই, এটা ডিপেন্ড করে। ঠিক আছে? আমরা শিল্প নিয়ন্ত্রণ এটা কিন্তু গভর্নমেন্টের কাজ, কিন্তু আনসার হচ্ছে মনিটারি পলিসি। আমি তোমাদের বলেছিলাম দু রকমের পলিসি হচ্ছে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি। মনিটারি পলিসি আরবিআই, ফিসকাল পলিসি গভর্নমেন্ট। পরের প্রশ্নে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 23তে আমি চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে দেখো, যে কবে ডাব্লিউটিও এস্টাবলিশড হচ্ছে বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? ভেরি ফেমাস প্রশ্ন, অনেকবার এসেছে। উত্তর হচ্ছে 1995 সালে। 1995 সালে আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি আমার এস্টাবলিশড হচ্ছে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কাকে রিপ্লেস করে? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড মানে গ্যাটকে রিপ্লেস করে কিন্তু এস্টাবলিশড হচ্ছে আমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। চলে যাব প্রশ্ন নাম্বার 24-এ। একটা কোয়েশ্চেন করছে খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটা আমাদের আসতে পারে, হু ইস্যুস জিআই ট্যাগ ইন ইন্ডিয়া? এই যে জিআই ট্যাগ বা যেটাকে আমরা বলি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগটা, এই ট্যাগটা কে ইস্যু করে থাকে? চটপট উত্তর দাও। তো এটার উত্তরটা কি হবে? এটার অবশ্যই উত্তর হবে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি বা জিআইআর, এটা জিআই ট্যাগ ইস্যু করে থাকছে। ক্লিয়ার হলো? চলে যাব আমরা এর পরের প্রশ্নটাতে। এর পরের প্রশ্ন বলছে কোয়েশ্চেন নাম্বার 25,
যে which country provides highest FDI to India, কোন দেশ সবচেয়ে বেশি FDI বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেয়? আমরা জানি অ্যাকর্ডিং টু অরবিন্দ মায়ারাম কমিটির মতে বলা হচ্ছে যে আমাদের যখন কোনো ভারতীয় অর্থনীতিতে কোনো একটা বিদেশি সংস্থা এসে 10%-এর অ্যাবভ ইনভেস্টমেন্ট করছে তখন সেটাকে আমরা বলছি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। 10% বা তার কম ইনভেস্টমেন্ট করলে আমরা সেটাকে বলছি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? এবং সিঙ্গাপুর, ইউএসএ, মরিশাস এই তিনটে পরপর সিকোয়েন্সিয়ালি রয়েছে। সো সিঙ্গাপুর ইজ দ্য কারেক্ট আনসার। 1 নম্বরে, ইউএসএ 2 নম্বরে, মরিশাস 3 নম্বরে। ক্লিয়ার? বলো কতগুলো তোমরা উত্তর করতে পারলে কমেন্ট বক্সে প্লিজ প্রত্যেকে জানাও। সো আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, এবং যদি মনে হয় এটা বেনিফিশিয়াল হবে সবার জন্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং রাইস স্মার্টের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।